আজকে আমাদের পড়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা। আফ্রিকা বলতে আমরা সাধারণত কি বুঝি? একটা মহাদেশ, তাই তো? কিন্তু এখানে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকাকে অন্যভাবে, আফ্রিকার যে সৃষ্টির ইতিহাস এবং আফ্রিকায় বিদেশি শক্তিদের যে আক্রমণ, এই সমস্ত ঘটনাকে কবিতার আকারে তুলে ধরেছে। তাই কবিতাটার নামকরণটা কি? কবিতাটার নামকরণ বিষয় কেন্দ্রিক, মানে আফ্রিকাকে নিয়ে লিখছেন, তাই আফ্রিকার বিষয়েই আছে, কিন্তু তবুও যেন কোথাও না কোথাও ব্যঞ্জনাধর্মী। ব্যঞ্জনাধর্মী কথার অর্থ হচ্ছে যার মধ্যে একটা গভীর অর্থ থাকে, ঠিক আছে, যার মধ্যে একটা গভীর অর্থ প্রকাশ হয়। আফ্রিকা নামকরণ করেছেন ঠিকই, কিন্তু কবিতাটা পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে যে একটা গভীর নামকরণ প্রকাশ পেয়েছে। এখানে দেখতে পাচ্ছ কাব্যগ্রন্থর নাম আমি লিখেছি, পত্রপুট কাব্যগ্রন্থ। এটা তাহলে একটা বিষয়, বড় প্রশ্নে লিখতে হবে যে পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতায়। আর লিখেছি কি, প্রথম কবে এই কবিতাটা প্রকাশিত হয়? প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়, ঠিক আছে? এটাও একটা ভালো প্রশ্ন। মূল বিষয়টা দেখো, 1935 সালে, গত বছর ইতিহাসে পড়েছো একটা জিনিস, সেই জিনিসটা আমি বলবো, ক্লাস 9-এ ছিল ইতিহাসে। 1935 সালে ইটালির ফ্যাসিবাদী নেতা বেনিটো মুসোলিনি, নাম পড়েছিল বেনিটো মুসোলিনি, সেই বেনিটো মুসোলিনি কি করেছিল? আফ্রিকাকে দখল করেছিল, আফ্রিকায় উপনিবেশ গড়ে তুলেছিল। সবার প্রথমে পূর্ব আফ্রিকার ইথিওপিয়া নামে একটা অঞ্চল ছিল, ইথিওপিয়া অঞ্চলে প্রথম দখল করে, তারপরে আস্তে 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 গোটা আফ্রিকা মহাদেশটাকে দখল করে। এইটার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই আফ্রিকা কবিতাটা রচনা করেন, যে আফ্রিকার মানুষজনকে অসহায় পেয়ে, আফ্রিকার মানুষজনকে অশিক্ষিত পেয়ে তুমি এইরকম ভাবে তার উপরে আক্রমণ করলে, এটা খুবই লজ্জাজনক। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিবাদে এই আফ্রিকা কবিতাটা লিখলেন, ঠিক আছে? বেনিটো মুসোলিনিকে প্রতিবাদ জানালেন, যেটা তুমি ঠিক করনি, ঠিক আছে? এইবার এটাই তোমরা আস্তে আস্তে পড়বা। দেখো তাহলে শুরু করি। প্রত্যেকটা মানে লিখবে, বুঝবে, যেখানে বুঝতে পারবে না বলবে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। উদ্ভ্রান্ত মানে কি? একটা মানুষ যখন দিশেহারা হয়ে পড়ে, উন্মত্ত, পাগল হয়ে পড়ে, তখন তাকে বলে উদ্ভ্রান্ত। উদ্ভ্রান্ত মানে লিখে রাখো বিহ্বল, দিশেহারা অবস্থা। তাহলে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আদিম যুগ মানে আমরা বুঝতেই পারছি পুরনো যুগ। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টাকে সৃষ্টিকর্তা মানে ঈশ্বর, লিখে রাখো স্রষ্টার নিচে ঈশ্বর, যখন নিজের প্রতি অসন্তোষে। অসন্তোষ কথার অর্থ কি? অখুশি। যখন কেউ খুশি থাকে না তখন সে অসন্তোষে থাকে। বলছে যখন ঈশ্বর এই পৃথিবীকে সৃষ্টি করছিলেন তখন তিনি পুরোপুরিভাবে খুশি ছিলেন না। আমাদের ক্ষেত্রেই ভাব, আমরা যখন একটা কোনো ছবি আঁকি বা একটা কোনো গান গাই, প্রথমবারেই কি আমরা একদম পরিপূর্ণভাবে সন্তুষ্টি বোধ করি যে না এই ছবিটা আমার দারুণ হয়েছে? হয় না তো, বারবার মুছি, বারবার কাটি। এখানে ভগবানও তাই, ভগবান যখন পৃথিবীকে সৃষ্টি করছিলেন তার মধ্যে একটা অসন্তোষ কাজ করছিল, অখুশি কাজ করছিল, মানে এটা এখান থেকে একটু সরালে বোধহয় ভালো হতো, এটা এখানে একটু জুড়লে বোধহয় ভালো হতো, এরকম একটা মনোভাব কাজ করছিল। তখন তিনি কি করছিলেন? নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। বারবার সৃষ্টি করছেন, বারবার ভাঙছেন। বিধ্বস্ত মানে ধ্বংস করছেন, নতুন সৃষ্টিকে বারবার করছেন বিধ্বস্ত, বানাচ্ছেন, ভাঙছেন, গড়ছেন, ভাঙছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে মানুষ অধৈর্য হয়ে গেলে কি করে? ওহ, এটা হচ্ছে না, এই যে আমরা করি না, ভগবানও তাই, বানাচ্ছেন, পছন্দ হচ্ছে না, মাথা নাড়ছেন, অধৈর্যে মাথা নাড়ছেন। ঘন ঘন মাথা নাড়ার দিনে কি হলো? রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধালে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। ঠিক আছে, এবার মানেটা আস্তে আস্তে বোঝো। রুদ্র কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর, সমুদ্র সবসময় ভয়ঙ্কর,
রুদ্র মানে লিখে রাখো ভয়ঙ্কর। বাহু মানে লিখার দরকার নাই, বাহু মানে সবাই বোঝো যে হাত, একদম কাঁধ থেকে আঙুল পর্যন্ত গোটা হাতকে বাহু বলে। বলছে যে সমুদ্র যেন হাত বাড়িয়ে কি করলো, প্রাচী ধরিত্রীর বুক থেকে, প্রাচী, প্রাচী কথার অর্থ হলো পৃথিবীর পূর্বভাগ, হ্যাঁ পৃথিবীর পূর্বভাগ, প্রাচী ধরিত্রীর মানে পৃথিবীর পূর্বভাগ, পৃথিবী, প্রাচীন ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধালে তোমায় বনস্পতির, বনস্পতির মানে লেখো বনের পতি, অর্থাৎ বনের পতি, হ্যাঁ মানে বনে থাকা, ঠিকই বুঝেছিস তুই, তুই যে মানেটা করেছিস সেটা ঠিক, বনে থাকা বড় বড় গাছ, বিশাল আকৃতির গাছ, সেটাই তো, তারাই তো বনের রাজা। বনের প্রতি অর্থাৎ লিখতে হবে বনের প্রতি অর্থাৎ বিশাল বৃক্ষ, বিশাল বৃক্ষ, বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ মানে কি বলতো, লিখেছিস তো আগেরটা? কৃপণ মানে একটা সোজা বাংলা ভাষা, কিপটে, আলো যেখানে কম, কৃপণ আলোর অন্তঃপুরে মানে যেখানে প্রচুর পরিমাণে বড় বড় গাছ থাকবে, সেই গাছের ছায়ায় তো আলো প্রবেশই করতে পারবে না, সেই জন্য সেখানে আলো কম। মানেটা গিয়ে এটা দাঁড়ালো, পুরো মানেটা, যে ভগবান পৃথিবীকে যখন সৃষ্টি করছিলেন তখন তিনি অখুশি ছিলেন, নতুন করে সৃষ্টি করছিলেন আর বারবার করে নতুন সৃষ্টিটাকে ভাঙছিলেন। ঠিক সেই সময় পৃথিবীর পূর্ব ভাগ থেকে সমুদ্রের দ্বারা তিনি ওই আফ্রিকাকে সরিয়ে নিয়ে এলেন, ছিনিয়ে নিয়ে এলেন, এক কথায় কি সরিয়ে নিয়ে এলেন, মনে হলো যেন সমুদ্র হাত বাড়িয়ে আফ্রিকাকে টেনে নিয়ে চলে এলো, টেনে নিয়ে এসে কোথায় রাখলো, একটা বনস্পতির নিবিড় পাহারায়, মানে যেখানে বড় বড় বৃক্ষ আছে, বড় বড় গাছ আছে, জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে আফ্রিকাকে প্রতিস্থাপন করলেন। সেখানে কি, সেখানে আলো অত্যন্ত কম, কৃপণ আলো, আলো প্রবেশ করতে পারে না। একটা জিনিস পড়েছিলি না এইটে, যে আফ্রিকা, সরি আফ্রিকা না, দক্ষিণ আমেরিকার যে আমাজন সেলভা অরণ্য, সেই সেলভা অরণ্যে সূর্যের আলো প্রবেশ করতে 10 মিনিট টাইম লাগে। গাছের ওই চাদোয়ার যে আস্তরণ, ওটা ভেদ করে আলো ঢুকতেই পারে না। এখানেও একই রকম অবস্থা, ঘন জঙ্গল, আলো ঢুকবে কি করে? হলো, বুঝলে? তাহলে আফ্রিকাকে ভগবান সরিয়ে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে স্থাপন করলেন। এরপরে দেখো, সেখানে নিভৃত অবকাশে সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। নিভৃত মানে লেখো নির্জন, মানে একাকী, নির্জন, যেখানে কোনো লোক থাকে না। ঠিক আছে? অবকাশে মানে তো জানিস অবসরে, অবসর জীবন বলে না, দাদুর এখন অবসর জীবন, আমার দাদুর এখন অবসর জীবন, রাস্তার মোড়ে সবসময় বসে থাকে চেয়ার পেতে, দন্তেশ্বর, অবসর। ঠিক আছে? তাহলে বলছে যে আফ্রিকা যখন অত নিভৃত জায়গায় চলে গেল, যে জায়গায় সাধারণত মানুষ সহজে পৌঁছাতে পারবে না, তখন সে অবসর জীবনযাপন করছে, মানে আফ্রিকার এখন অবসর জীবনযাপন চলছে। সেই সময় সে তখন নিভৃত অবকাশে কি, অবসরে কি করলো, সংগ্রহ করলো দুর্গমের রহস্য। দুর্গম কথার অর্থ যেখানে যাওয়া যায় না, যেখানে যাওয়া যায় না। তারপরে বলছে দেখ, চীনে ছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। দুর্বোধ মানে যা বোঝা যায় না, বোধ, বোধ কথার অর্থ বুদ্ধি, আর দুর্বোধ মানে যা বোঝা যায় না, বুঝতে পারছিস? দুর্বোধ মানে যা বোঝা যায় না।
মানে আমাদের আমাদের মতন সাধারণ মানুষের যেটা বুদ্ধির বাইরে, না আমরা সহজে কল্পনা করতে পারবো না, আফ্রিকা সেভাবে নিজেকে গড়ে তুললো, যেখানে সহজে যাওয়া যায় না, যেখানকার প্রকৃতির কথা সহজে কল্পনা করা যায় না, আফ্রিকা সেরকম হয়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে কি মানুষ সোজা হেঁটে চলে যেতে পারবে? পা তো তাকে বুঝে বুঝে ফেলতে হবে নাকি, একটা পড়লেই হয় এর উপর, তার উপর কে কে ও আচ্ছা, শ্রীকান্ত। আচ্ছা, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চেতনাতীত কথার অর্থ এই তো, যা সাধারণ মানুষের বোধগম্যের ওপরে, লেখ, যা সাধারণ মানুষের বোধের বাইরে, চেতনার অতীত, চেতনাতীত, বোধের বাইরে। ভেরি গুড, মনে থাকলে তো লেখার দরকার নেই। চেতনাতীত মানে চেতনারও অতীত, ভাবতেই পারবো না। এই যে আমার স্বপ্নগুলো তোদের বলি মাঝে মাঝে, তোরা ভাবিস এই রে কি রে, চেতনার অতীত কোনটা? অন্তঃপুর মানে যেখানে আলো প্রবেশ করতে পারে না, হ্যাঁ, আলো যেখানে সহজে প্রবেশ করতে পারে না। আচ্ছা দেখ, আগে এটা দেখে নে, দেখ, বিদ্রুপ করেছিলে, এবার দেখ পরেরটা বলছি, বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিদ্রুপ করা মানে কি? ঠাট্টা করা, ব্যঙ্গ করা, ঠিক? দেখ, বিদ্রুপ মানে ঠাট্টা বা উপহাস করা। মানে কি বলতো, ভীষণ কথার অর্থ এখানে কি? ভয়ঙ্কর। মানে আফ্রিকা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছিল সেই সময় যে ভয়ঙ্করকে সে ঠাট্টা করছে, যে তুমি কি হে, আমার মতন ভয়ঙ্কর তুমি হতে পারোনি। তাই বিদ্রুপ করেছিল ভীষণকে, কেমন ভাবে? বিরূপের ছদ্মবেশে। বিরূপ কথার অর্থ প্রতিকূল, প্রতিকূল মানে খুব কঠিন সিচুয়েশন, প্রতিকূল পরিস্থিতি। হ্যাঁ, বিরূপ মানে প্রতিকূল, প্রতিকূল অবস্থা। মানে বলতে চাইছে আফ্রিকা এতটাই প্রতিকূল হয়ে গেছিল সেই সময়, সেখানে যাওয়া এতটাই কঠিন, মানে সেখানে যাওয়া যায় না, সেই জায়গাকার কথা বোঝা যায় না। এমনকি সাধারণের চেতনার অতীত যেই আফ্রিকা, সেই আফ্রিকা ভীষণ অর্থাৎ ভয়ঙ্করকে বিদ্রুপ জানাচ্ছে, যে আমার মতন ভয়ঙ্কর তুমি হতে পারোনি, ভয়ঙ্কর, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তারপরে কি? সংখ্যা জাগাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার চরম মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। সংখ্যাকে মানে ভয়কে, ভয়কে, সংখ্যাকে মানে ভয়কে, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, মানে ভয়ও হার মেনে যাচ্ছে আফ্রিকার ভয়ঙ্কর রূপ দেখে, বুঝলি তো? তাই বলছে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, মানে ভয়কেও তুমি হার মানাতে চেয়েছিলে, কি দেখিয়ে? তোমার ওই বিভীষিকার প্রচন্ড মহিমায়। বিভীষিকা মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর, এটা অনেক বড়। হ্যাঁ, বিভীষিকা মানে ভয়ঙ্কর। উগ্র মানে তো ওই তো ভয়ঙ্করের উগ্র রূপ, মহাদেবের শান্ত রূপ। মহিমা মানে তো ওরকমই ব্যাপার, ভগবানের মহিমা, মানে ভগবানের যে কত লীলা, এই যে বলে না, হ্যাঁ, ভয়ঙ্কর। এই যে বলে না মহাদেবের শান্তরূপ, মহাদেবের উগ্র রূপ। শান্তরূপ মানে কৈলাস পর্বতে বসে ধ্যান করছে, খুব শান্ত মানুষ। উগ্র রূপ মানে একদম ঢাল তরোয়াল নিয়ে বেরিয়ে গেছে। মানে যখন পার্বতী যখন দেহ রাখলেন কাঁধে নিয়ে, উনি যে তাণ্ডব নৃত্য করে বেড়ালেন, ওটা উগ্র রূপ। তাণ্ডবের দুন্দুবি নিনাদে, এই দুন্দুবি হলো দামামা জাতীয় একটা বাদ্যযন্ত্র, যুদ্ধের সময় যেটা এইরকম এরকম করে বাজায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, দুন্দুবি হ্যাঁ, ভাঙার গানে ছিল, ঠিক ঠিক ঠিক, লেখো দাম, হ্যাঁ ঠিক, দামামা জাতীয় বাদ্য লিখ, যেটা উৎসবে বা যুদ্ধের সময় বাজে। আর নিনাদে কথার অর্থ হচ্ছে শব্দে। হ্যাঁ, আর হচ্ছে নিনাদে মানে শব্দ, নিনাদে মানে শব্দ, বয়াকার দয় জফলা বাদ্য, আর নিনাদে মানে শব্দ।
ঠিক আছে, চলো পরেরটা, এবার পরেরটুকু দেখো। হাই ছায়াবৃতা, একটা একটা কিন্তু অধ্যায় শেষ হলো। আমরা বুঝলাম যে কিভাবে ভগবান আফ্রিকাকে সৃষ্টি করলেন এবং সৃষ্টির পরে আফ্রিকা কিভাবে ভয়ঙ্কর ভীষণের রূপে নিজেকে গড়ে তুলল, এটুকু আমরা জানতে পারলাম। এবার কবিতার দ্বিতীয় ভাগে আমরা আসছি। কবিতাটা দেখতে গেলে 3 ভাগে বিভক্ত। এক ভাগে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার রূপ বর্ণনা করছেন, সৃষ্টি কাহিনী বর্ণনা করছেন। আরেকটা ভাগে দেখাচ্ছেন যে কিভাবে আফ্রিকাকে দখল করলো বিদেশি শক্তিরা। আর 3 নম্বর ভাগে বলছেন কবি যে তোমরা ক্ষমা চাও আফ্রিকার কাছে, এই যে ভুলটা করেছো এর জন্য ক্ষমা চাও। 3টে ভাগে বিভক্ত। দ্বিতীয় ভাগে এবার আমরা চলে এসেছি, ঠিক আছে। দেখো বলছে, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা মানে ছায়া দিয়ে ঢাকা, ছায়া দিয়ে ঢাকা। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আচ্ছা, কালো ঘোমটার নিচে কেন বলছে দেখ, ওই যেই কথাটা বললাম একটু আগে আমাজনের জঙ্গলের ঘটনা, ওটাকেই কবি সাহিত্যে রূপ দিয়েছেন, ঠিক আছে। ঘন বন জঙ্গলে আফ্রিকা মহাদেশ পরিপূর্ণ হয়ে গেছে, ফলে সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারছে না, তাই বলছে যেন কালো ঘোমটার নিচে আফ্রিকা অবস্থান করছে। তাই হাই ছায়াবৃতা মানে ছায়া দিয়ে ঢাকা আফ্রিকা, তুমি কালো ঘোমটার নিচে মানে ঘন বন জঙ্গল থাকার কারণে অন্ধকারের মধ্যে তুমি অবস্থান করছো, ঠিক আছে। অপরিচিত ছিল তোমার মানব রূপ মানে কেউ তোমাকে চিনতো না, আর উপেক্ষা করত, উপেক্ষা করত মানে উপেক্ষা কথার অর্থ কি, অবহেলা করা, আমরা সবাই জানি অবহেলা করত। কি করত, আবিল দৃষ্টিতে। আবিল কথার অর্থ কি বলতো, কলঙ্কিত দৃষ্টি। আবিল কথার অর্থ হচ্ছে কলঙ্কিত, আর দৃষ্টিতে কলঙ্কিত মানে হয় না, অনেক মানুষে দেখবি, আমরা করি না এবং কারোর করা উচিত না, অনেক মানুষ নিজের অহংকার প্রদর্শনের জন্য কি করে, কোনো ছোট কাজ করা মানুষ দেখলে, কোনো ছোট কাজের মানুষ দেখলে একটা ঘৃণার দৃষ্টিতে তাকায়, ইস, উপেক্ষা করে যে ওর সঙ্গে কথা বলা যাবে না, ওর দিকে যেন তাকানো যাবে না, ও তো ভিখারি। এইভাবে সবাই আফ্রিকার দিকে তাকাতো, উপেক্ষার আবিল দৃষ্টিতে, মানে আফ্রিকা উপেক্ষা উপেক্ষা করছে, মানে ওর দিকে তাকানো যায় না। ঠিক আছে। এইবার দেখো, এইবার ঘটনা, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা, ওরা হচ্ছে সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি। লেখো ওরার তলায় সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি। সাইডে এপাশে ওপাশে বহু জায়গা আছে, এপাশে ওপাশে লিখ দাগ টেনে, সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি। উদ্দেশ্যটা কি দেখ, ইউরোপীয় শক্তি লক্ষ্য করে দেখলো যে আফ্রিকা এমন একটা মহাদেশ যেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ, বন জঙ্গল আছে মানে কি প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির মতন বড় সম্পদ তো কিছু হয় না। বন বন মানে কি, কাঠ, মধু, মোম সবকিছু বন থেকে পাওয়া যাবে, তাই তো। এবং মানব সম্পদ, আফ্রিকার দুটো সম্পদ। আফ্রিকার যারা আদিবাসী মানুষ তারা কি ছিল, বারবার বলছি, তাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছায়নি, জ্ঞানের আলো পৌঁছায়নি, অতএব তারা মূর্খ, তাদের বোকা বানানো খুব সহজ। ওরা এলো তখন এই লোভে যে প্রাকৃতিক সম্পদ আমাদের লুট করতে হবে, এখান থেকে লুট করব, আমাদের দেশে নিয়ে গিয়ে বিজনেস করব। মানব সম্পদ লুট করতে হবে। মানব সম্পদ লুট করা মানে কি দেয়, ওই মূর্খ মানুষগুলোকে ওরা কৃতদাস বানিয়ে নিজেদের দেশে নিয়ে গিয়ে খাটাবে, কঠোর পরিশ্রম করাবে, মানে ওদেরকে দিয়ে ঘানিটা ঘোরাবে, আর যে প্রফিটটা হবে, যে লাভটা হবে, ওটা ওরা নেবে। ভালো মানুষ, শিক্ষিত মানুষে গিয়ে তো আর কঠোর পরিশ্রমের কাজ করবে না, তাই না, ওদেরকে দিয়ে সেটা করানো যাবে। তাই ওদেরকে লুট করতে এলো, প্রাকৃতিক সম্পদটাও লুট করতে এলো, মানব সম্পদটাও লুট করতে এলো। তাই কবি ওদের যে ভীষণ রূপ, ভয়ঙ্কর রূপকে বোঝানোর জন্য কি বলছে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে।
তাই তো? তারপরে বলছে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়েও, মানে ওদের ভয়ঙ্কর বিশ্রী রূপটাকে বোঝাচ্ছে। যে তুমি কি ভাবছো আফ্রিকার জঙ্গলে বসবাসকারী নেকড়েগুলো বেশি হিংস্র? না, এই সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি আফ্রিকার জঙ্গলে থাকা নেকড়ের থেকেও বেশি হিংস্র। এদের নখ ওই নেকড়ের নখের থেকেও বেশি ধারালো। তাই নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়েও, মানে নেকড়ের থেকে ওরা বেশি হিংস্র। তারপরে কি বলছে? এলো মানুষ ধরার দল। এবার বলছে ওরা আবার মানুষ ধরারও দল, ওরা মানুষও ধরবে, শুধু প্রাকৃতিক সম্পদ লুট করবে না। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও, মানে গর্বে অহংকারে ওরা অন্ধ হয়ে গেছে। গর্বে এত অহংকার ওদের মধ্যে যে আমরা শিক্ষিত, আমরা ভদ্র জাতি, আমাদের পায়ের তলায় তোমাদের থাকতে হবে। আফ্রিকাকে এটা বলতে চাইছে। তাহলে গর্বে ওরা অন্ধ হয়ে গেছে। ঠিক আছে, মানে আফ্রিকার ওই সূর্যহারা, সূর্যের আলো প্রবেশ না করা যে জঙ্গল, সেই জঙ্গল যতটা বেশি অন্ধকার নয়, তার থেকেও বেশি ওরা যেন মনে হচ্ছে অন্ধ হয়ে গেছে অহংকারে, লালসায়। যখন মানুষের মনের মধ্যে লালসা ঢুকে তখন সে অন্ধ হয়ে যায় না? এখনকার দিনে তো খবরের কাগজে তোরা হামেশাই দেখছি যে লালসায়, হিংসায় একে মারছে, তাকে মারছে, যাতা খুশি তাই করে দিচ্ছে। তাহলে এটা কেন? গর্বে, অহংকারে, নির্বুদ্ধিতায়। তারপরে কি বলছে দেখ, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও, সভ্যের বর্বর লোভ। সভ্য মানে সভ্য জাতি, আমরা শিক্ষিত। আর বর্বর কথার অর্থ হচ্ছে অসভ্য। লিখ, বর্বর কথার অর্থ হচ্ছে অসভ্য। মানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটাই বলতে চাইছেন যে যে যত বেশি সভ্য তার মনের মধ্যে তত বেশি অসভ্যতামি। সভ্য মানুষের মনের মধ্যে অসভ্য মানুষের মতন লোভ, অসভ্যতামির মতন লোভ লুকিয়ে আছে। তাই এরা সভ্য, ইউরোপীয়রা ভাবছে আমরা সভ্য, কিন্তু তাদের মধ্যে যে লোভটা সেটা অসভ্যতামি এক কথায়। তাই সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। মানে ওকে কিভাবে প্রকাশ করলো আফ্রিকার সামনে? মনুষ্যত্বহীন জাতি হিসেবে। মানে নিজের যে লজ্জা, সেই লজ্জাটুকু ওরা দূর করে দিল। এমন ভাবে আফ্রিকার উপর অত্যাচার চালালো, পাশবিক মানসিক অত্যাচার, মানুষকে মারলো, প্রাকৃতিক সম্পদ ধ্বংস করলো, বনজ সম্পদ ধ্বংস করলো। এমন ভাবে আফ্রিকার উপর আক্রমণ চালালো যেন মনে হলো সামান্য লজ্জাটুকু ওরা খুইয়ে ফেলেছে, সামান্য লজ্জাটুকু আর ওদের মধ্যে নাই, ওরা অমানুষ হয়ে গেছে। তাই মনুষ্যত্বহীন হয়ে গেছে একদম। তাই বলছে নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। কি বললো তারপরে দেখ, বলছে তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। এবার যে সব হারিয়েছে তার কাছে অপশন কি থাকে? কাঁদা। আফ্রিকা তো সব হারালো, তখন সে কি করলো? সে ভাষাহীন, তো সে তো ভাষাহীন, প্রকৃতি তো আর কথা বলতে পারে না। আর আরেকটা ব্যাপার কি বলতো, যারা যারা একটু মূর্খ, যাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছায়নি, তারা তো আর কবিতা, গল্প, সাহিত্য লিখে নিজের দুঃখকে প্রকাশ করতে পারবে না। তারাও ভাষাহীন ভাবে কাঁদছে। তাদের সেই ভাষাহীন কান্নায় কি হলো? বাষ্পাকুল। বাষ্পাকুল কথা হচ্ছে যখন চোখ জলে ভরে যায় না, চোখে একদম জল টলমল করে, ওটা হচ্ছে বাষ্পাকুল। ক্রন্দনে মানে কাঁদা, আর বাষ্পাকুল অরণ্য পথে মানে বনের পথগুলো যেন মনে হচ্ছে জলে পরিপূর্ণ হয়ে গেল। চোখের জলে ভরা। বাষ্পাকুল মানে চোখের জলে ভরা। হয়েছে? চোখের জলে ভরা। তাহলে অরণ্য পথ যেন মনে হচ্ছে ওই প্রাকৃতিক পরিবেশ সবাই কেঁদে উঠলো। আর কি হলো? পঙ্কিল হলো ধুলি। পঙ্কিল মানে কাদাযুক্ত। লিখ, পঙ্কিল মানে কাদাযুক্ত। তোমার রক্তে অশ্রুতে মিশে। রক্তপাত তো হবেই, মানুষকে তো মারবেই, তাই না?
রক্তে অশ্রুতে মিশে আফ্রিকার সমস্ত পথঘাট পঙ্কিল হলো, কাদাযুক্ত হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি হলো? দস্যুর পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। মানে দস্যুদের পায়ের তলায় কি? ভালো জুতো, সেই জুতোর তলায় সেই যে কাদার পিণ্ড আটকে গেল। পায়ের ভালো জুতো পরে গেলে কাদার উপরে যে ছাপটা পড়বে, সেই ছাপটা সারা জীবনের জন্য থেকে গেল আফ্রিকার বুকের ওপর, যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকাকে নিঃস্ব করে আফ্রিকার সর্বস্ব নিয়ে চলে গেল, অত্যাচার করলো, মানুষকে মারলো, তাদের রক্তে অশ্রুতে রাস্তাঘাট ভিজে গেল, সেইটা এখানে প্রকাশ করছে। এবং আফ্রিকাকে কি করে দিয়ে গেল? অপমানিত করে দিয়ে গেল, তাই না? মানে আফ্রিকাকে যে ওরা অবাধে লুটপাট করলো, অত্যাচার করলো, সেটার জন্য আফ্রিকার ইতিহাসটা অপমানিত হয়ে গেল। মানে একটা কথা যদি তুই এভাবে ব্যাপারটাকে ধরিস, যে আফ্রিকা একটা মেয়ে যে খুব নিজের মতন করে গড়ে উঠছিল, সে একটা ভয়ঙ্কর বিভৎস কোনো ধর্ষকের মুখে পড়ে গেল, তখন তার কি অবস্থা হবে? এই আফ্রিকার অবস্থাটা না সেরকম হলো। এখানে কবি সেভাবে এটাকে বোঝাতে চাইছে। আজকে এইটুকুই পড়াবো।